আপনাদের কথাগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করব। জুলাই মাসে ২০২৪ সালে জুলাই মাসে বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার উৎপত্তি আমরা দেখতে পেয়েছি, যেটা ছিল কোটা আন্দোলন। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে উন্মোচিত হয় যে এটি কোটা আন্দোলনের মোড়কে আসলে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার একটি ষড়যন্ত্র ছিল। এটি একটি জঙ্গি অ্যাটাক ছিল এবং এটি আসলে আমরা এখন যতদিন যাচ্ছে সুস্পষ্ট হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধিতাকারী যে শক্তি ১৯৭১ সালে, অর্থাৎ সেই শক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তিই আসলে একটি নব উত্থান আমরা দেখতে পেয়েছি। সেই সময় আমরা আওয়ামী লীগের অনেক মানুষের কিছু পরিবর্তনও দেখেছি, পরবর্তীতেও পরিবর্তন দেখেছি। কিছু মানুষ নীরব ছিলেন, কেউ কেউ কথা বলেছেন, কথা বলার কারণে পরবর্তীতে নির্যাতিত হয়েছেন। এরপরে ৫ই অগস্ট দেখতে পাই আমরা আরেকটি ঘটনা, তা হলো আওয়ামী লীগের একটি অনাকাঙ্ক্ষিত ক্ষমতার পতন কিংবা একটি অপশক্তির ক্ষমতার উত্থান। আওয়ামী লীগের যারা মানুষ, যারা আওয়ামী লীগের জন্য কথা বলেন, নেতা কর্মী রয়েছেন, ৫ই অগস্টের পরে অনেককে আমরা নিশ্চুপ হয়ে যেতে দেখেছি। আবার কাউকে কাউকে দেখেছি অদ্ভুত ভাবে কথা বলতে, যাদেরকে হয়তো আমরা পূর্বে কখনো চিনতাম না। আবার কেউ কেউ আছেন, হ্যাঁ, পুরোনো মানুষটাই নতুন শক্তিতে নতুন উদ্যমে কথা বলে উঠেছেন। সেই সব মানুষদেরকে নিয়েই আসলে আমরা এই লাইভটি করি। সেই মানুষরা যারা, তাদেরকেই আমরা আসলে সকলের সামনে এনে আলাপ করবার চেষ্টা করি। তেমনই দুইজন আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আব্দুল মতিন, সভাপতি আওয়ামী লীগ দক্ষিণ কোরিয়া। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নুরি মোহাম্মদিয়া ইতি, বঙ্গবন্ধু সৈনিক, আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য। আমি আশা করি আপনারা ভালো আছেন, নিরাপদে আছেন আপাতত। আমরা জানি এখন আওয়ামী লীগের যারা কর্মী যোদ্ধা নেতা রয়েছেন তারা কেউ আসলে ভালো নেই। মতিন ভাই, আপনাকে দিয়ে আজকে আলোচনার আমরা শুরু করব। তবে আলোচনা শুরু করবার পূর্বে আমি আমার প্রোডিউসার ভাইকে একটু অনুরোধ করবো একটি ভিডিও আমাদেরকে দেখানোর জন্য। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকের এই প্রতিবাদ সভা দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ আয়োজিত সিউলের এই হল রুমে দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্র যারা আসছে আপনাদের সবাইকে জানাচ্ছি দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মতিন ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আপনি হয়তো জানেন যে জুলাই মাসে আসলে বাংলাদেশের বেশ বেশ সংখ্যক মানুষ কোটা আন্দোলনের সমর্থন দিয়েছে এবং আমরা আপনাদের আওয়ামী লীগের অনেক মানুষকে আসলে সে সময় নিশ্চুপ থাকতে দেখেছি। যাদের উপরে আসলে কর্মীরা অনেক আশা রাখেন তাদের কাছ থেকেও আসলে আমরা সেই ধরনের কোনো অনেক নীরবতা পেয়েছি। আবার কেউ কেউ কথা বলেছেন, যারা অনেকে যারা নীরব থেকেছেন তারা যে জুলাইকে সমর্থন দিয়েছেন এরকম না, সে সময় একটি ভয়াল অবস্থার মধ্যে ছিল। অনেকের মধ্যে আমরা এরকমটা শুনতে পেরেছি, জানতে পেরেছি যে আওয়ামী লীগের হয়তো ক্ষমতার পতন হয়ে যেতে পারে, এই মুহূর্তে আসলে কথা বলবার কিংবা তাদের পক্ষে দাঁড়ানোর আসলে কোনো তারা হয়তো আসলে তাদের নিজেদের নিরাপত্তার কথা আগে ভেবেছেন। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছিলাম জুলাই মাসে আহ আপনার রেস্টুরেন্টের উপর আঘাত হয়েছে, আপনাকে বয়কট করার আহ্বান জানানো হয়েছে। জুলাইয়ে আপনার কেন আসলে আওয়ামী লীগের পক্ষে সমর্থন ছিল? আপনি জুলাইয়ের কোটা আন্দোলনে তো অনেকেই ছাত্রদের আহ, তারা হয়তো আওয়ামী লীগ বিরুদ্ধ মানুষ না, কিন্তু তারা বলেছে যে হ্যাঁ আমরা কোটাটা হতেই পারে, ছাত্ররা এটা চাইতেই পারে। আপনি কেন সেটা করলেন না? আপনি কেন তাদের বিরুদ্ধে কথা বলেছিলেন? তার কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রোগ্রামের সূত্র হচ্ছে আওয়ামী লীগের দুর্দিনের যোদ্ধা, নেতা এবং কর্মী। আজকের বাংলা কথার এই অনুষ্ঠানে আপনি আমাকে আমন্ত্রণ করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেন এবং আজ আপনিও বাংলাদেশ আওয়ামী লীগের বা সাংবাদিকতার কাছ থেকে
আপনি যথেষ্ট পরিশ্রম করেন। আপনাকে আজকের এখানে আমন্ত্রণ করা দীপান্বিতা আপাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমার সাথে আজকে এই প্রোগ্রামে অতিথি হিসাবে আসছেন, নুরি মোহাম্মদিয়া ইতি আপা। আপনাকেও ধন্যবাদ জানাই। আজকে আমরা এখানে কথা বলতে এসেছি। আপনি যেই প্রশ্ন করেছেন, আপনারা সবাই জানেন, দেশের মানুষও জানে যে জুলাই আগস্টে যেই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনটা সর্বপ্রথম সবাই মনে করছিল যে কোটা বিরোধী আন্দোলনটা বোধহয় ছাত্রদের একটা ন্যায্য অধিকার। আসলে কোটা বিরোধী আন্দোলন দেখবেন আপনার পৃথিবীর সব দেশেই, পৃথিবীর সব জায়গায় বৈষম্য কিছু না কিছু থাকে। আপনি দেখবেন আমাদের দেশে যখন আমাদের কুমিল্লাতে আইসা অন্য জেলার কোনো লোক কাজ করে, তাদেরকেও আমরা বৈষম্যে শিকার হতে হয়। তবে যেই বৈষম্য নিয়ে তারা আন্দোলন করেছে সেটা ছিল একটা সবকিছুর পেছন থেকে যারা তাদেরকে সহযোগিতা করেছে, তারা হচ্ছে এটা কোটা বিরোধী আন্দোলনটা একটা ইস্যু। আপনারা দেখেন আজকে এই জননেত্রী শেখ হাসিনা যে ইস্যুর উপরে এই যে বাংলাদেশের ছাত্ররা যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে আন্দোলন শুরু করেছিল, জননেত্রী শেখ হাসিনা বারবার বলেছিল যেটা কোটা বিরোধী আন্দোলন, যদিও ছাত্ররা নেমেছে তাদের সাথে সবাই সহযোগিতা করেছে, বাংলাদেশের শিক্ষক, গার্জিয়ান, ছাত্র, আওয়ামী লীগের নেতা কর্মীরাও অনেকে তাদের সাথে সহযোগিতা করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তারা কোটা বিরোধী আন্দোলনটাকে কেন্দ্র করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার পরিবর্তন করার জন্য যেই গর্জিয়াসলি ভাবে নেমেছে, তার পেছনে আপনারা জানেন এই 5 আগস্টের একটি মেটুকুলাসলি ডিজাইনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে পতন ঘটাতে এবং জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, অন্য কিচ্ছু না। এই কোটা বিরোধী আন্দোলন ছিল একটা ইস্যু। এটার পেছনে যারা কাজ করেছে, যারা আজকে বর্তমান সরকার, ডক্টর ইউনূস থেকে শুরু করে আপনার বিএনপি, জামাত, তারা ভিতর থেকে অর্থ এবং বৈদেশিক সহযোগিতায় জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিল। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগকে শুধু আজ নয়, যুগে যুগে বাংলাদেশ স্বাধীনের পর আগ থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছিল এবং আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে চেয়েছিল। আপনারা জানেন ভারত উপমহাদেশ থেকে শুরু করে ক্ষুদিরাম বসু, মাস্টারদা, সূর্য সেন, তিতুমির, একেএম ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিব যুগে যুগে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বারবার হত্যা করা সহ এবং আওয়ামী লীগের উপর আঘাত এনেছিল। আপনারা জানেন 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছিল এবং তার পরিবার সহ ছোট ছেলে মাসুম বাচ্চা শেখ রাসেল, তার আত্মীয়ের 18 জন সদস্যকে পাখির মতো গুলি করে হত্যা করে বাংলার সরল প্রাণপ্রিয় মানুষকে ভুল বুঝিয়েছিল। তার ধারাবাহিকতায় আপনারা জানেন 2004-এর 21শে আগস্ট একই সূত্রে তারেক জিয়া এবং বিএনপির ক্ষমতায় থাকতে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। একই সূত্রে এই 5 আগস্ট জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা আপাকে আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহর কি মেহেরবানি, জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ প্রাণে বাঁচিয়েছে। আজকে আপনারা আমরা দেশ এবং বিদেশে আওয়ামী লীগের কথা বলতে পারছি। জননেত্রী শেখ হাসিনা সেদিন তার যান বাঁচানো ছিল ফরজ। আজকে যারা আমাদেরকে বলে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলে আপনার নেতা পালিয়ে গেছে, আমাদের নেত্রী পালিয়ে যায়নি। আমাদের নেত্রীকে বাংলাদেশ থেকে সেনাবাহিনীর ছত্রছায়ায় বাংলাদেশ থেকে ভারতে নিয়ে দিয়ে এসেছে। আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা
বাংলাদেশের মানুষের, জনগণের, দুঃখী দরিদ্র অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তার জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে পরিচালনা করে একটি সুন্দর পরিবারের মতো দেশটিকে সাজিয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই জামাত, শিবির এবং বিএনপি, তারেক জিয়া সহ বাংলাদেশের বর্তমান এই অবৈধ সরকার ডক্টর ইউনূস বিদেশ থেকে বসে অর্থ দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই ডক্টর ইউনূস আজকে ক্ষমতা নিয়েছে। আপনারা জানেন তিনি পশ্চিমাদের কাছে তিনি ওয়াদা করে এসেছে বাংলাদেশের যে করিডোর, পার্বত্য চট্টগ্রাম এবং বন্দর সহ সেন্ট মার্টিন দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চায়। আমাদের বাংলাদেশের জনগণের এখন উচিত এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংগ্রামে নামার জন্য। আমাদের দেশের 1 ইঞ্চি জায়গা যদি কোনো জাতিকে দিয়ে ক্ষমতায় থাকতে হয়, ডক্টর ইউনূসকে আমরা পতন ঘটাবো। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা বারবার পার্লামেন্টে দাঁড়িয়েছিল, বাঘিনীর মতো বলেছিল, আমি বাংলাদেশের যদি পার্লামেন্ট প্রধানমন্ত্রী থাকতে চাই, আমার মৃত্যুর আগ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারি, যদি করিডোর দেয় সাদা চামড়াওয়ালাদেরকে বাংলাদেশে জায়গা দিয়ে। জননেত্রী শেখ হাসিনা বিন্দু পরিমাণ জায়গা দিয়ে হলেও তিনি এই কাজ করেনি। জননেত্রী শেখ হাসিনা বারবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, আমি ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা হয় নাই। তখন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের একটা গোষ্ঠীবাদ দিয়ে অন্য মানুষে হাসছিল, আর শেখ হাসিনাকে বলেছিল আমাদেরকে পাগল পাইছে, আমাদেরকে ভুল বুঝিয়ে অসত্য কথা বলে তিনি ক্ষমতায় থাকতে চায়। আজকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ আজকে বুঝতে পেরেছে। জি মতিন ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, যে জুলাইয়ের যে আন্দোলনটা, গোটা আন্দোলনটা, সেটা কি আমরা অনেকেই নীরব থাকতে দেখেছি, আবার অনেকে আপনারা যারা আছেন যে সেই সময়টাতে আপনারা কথা বলেছেন, দলের পাশে থেকেছেন, এবং আমি দেখতে পাচ্ছিলাম যে ব্যক্তিগতভাবে সেই সমর্থন দিতে গিয়ে আসলে আপনি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ঘটনাটি যদি একটু আমরা যেটা ভিডিওতে দেখছিলাম, যদি একটু আপনি আমাদেরকে খুলে বলতেন। যখন এই জুলাই আগস্টের এই ছাত্রদের আন্দোলন হয়, আন্দোলনের সময় জামাত বিএনপির একটা গোষ্ঠী, কুরিয়াতে জামাত বিএনপির লোকজন আছে, তারা আমাদের দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে 15 বছর ক্ষমতায় থাকার পর তারা আমাদের উপর কোনো না কোনো ভাবে চেয়েছিল আমাদেরকে হ্যস্ত করার জন্য। ব্যবসা বাণিজ্য, রেস্টুরেন্ট, এই সমস্ত জায়গায় যেন আমাদের রেস্টুরেন্টের যেন বাংলাদেশিরা না আসে। তো তারা একটা সুযোগ পাইছে কখন, যখন ছাত্ররা আন্দোলনে নামছে, তখন থেকে তারা মনে করছে যে এখন যদি একটা সুযোগ পাইছি, এই তাদের ব্যবসা বাণিজ্য একটু ক্ষতি করি, নষ্ট করি। দেখেন যে আমার রেস্টুরেন্টের, আমি একজন দক্ষিণ কোরিয়াতে সবাই জানে আমি একজন ভদ্র মানুষ। আমি আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা থাকতে কারোর উচ্চবাক্য কথা বলি নাই, কারোর সাথে কেউ যদি একটা কথা বলছে শুননা চলে গেছি। শুধু আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বদনাম যেন না হয়, মানুষের যেন না বলতে পারে যে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করে। আমার এই রেস্টুরেন্ট, মোবাইল শপ, আমার রেস্টুরেন্টে আওয়ার জন্য সবাইকে নিষেধ করে দিয়েছে। আমার রেস্টুরেন্টের নিচে একটা ছোট্ট পার্ক আছে, এই পার্কে একটা আলোচনা সভা করছে তারা 2024-এর 4 আগস্ট। ওই দিন মাইকে তারা বলেছিল যে আওয়ামী লীগ যারা করে তাদের কাছ থেকে আমরা কোনো কিছু খাইবো না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, তাদের সাথে আমরা কোনো লেনদেন করব না। এইভাবে আমাদেরকে প্রচন্ড আকারে মানসিকভাবে আমাকে ফেসবুক পেজে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমার মনে হয় না আমার কোনো 14 গোষ্ঠী এত গালি খেয়েছে, এত প্রচন্ড আকারে গালাগালি। আমি আওয়ামী লীগ করি কেন, আওয়ামী লীগের শেখ হাসিনার খুনি, শেখ হাসিনার সাথে রাজনীতি করি, শেখ হাসিনার মানুষ ভালো না, আওয়ামী লীগ ভালো না, আওয়ামী লীগ নাস্তিক, এই সমস্ত কথা বলে মানুষের কাছে আমাকে অপপ্রচার করে আমার রেস্টুরেন্টের লোকজন আসতে নিষেধ করে। তবে আমার রেস্টুরেন্ট হচ্ছে বিদেশিদের ওপর সবচেয়ে বেশি ভরসা। আমাদের দেশের মানুষ আসলেও ভালো, না আসলে তো বলি না, যেহেতু ব্যবসা করি, আসলে ভালো, না আসলে কোনো কি করব, রিজিক
আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে এসে। কেউ রিজিক তো কেউ নিতে পারে না, তবে তারা আমাকে এই বয়কট করার পরেও আমার ক্ষতিগ্রস্ত হয় না ইনশাল্লাহ। বিদেশিরা যথেষ্ট আমাকে বিনা করে সহযোগিতা করেছে। বিদেশিরা আসে, বাংলাদেশিরাও আসে না যে তা না। যারা বয়কট করছে তাদেরকে ঘৃণা করে, এখন তাদেরকে উল্টা ঘৃণা করে যে মতিন ভাইয়ের রেস্টুরেন্ট বয়কট করছেন, এখন বাংলাদেশের এই অবস্থা কেন? বাংলাদেশ তো আজকে শেখ হাসিনা ক্ষমতা থাকতে যে ভালো ছিল তার চেয়ে খারাপ অবস্থায় আজকে। তাদেরকে এখন ঘৃণা করে মানুষে দেখলে থুতুবালায়। জি, মানে তার মানে জুলাইয়ের যেই আপনি যে জুলাইয়ে আসলে আওয়ামী লীগের সপক্ষে একটি অবস্থান নিয়েছিলেন, সেই সময়ে কি আপনি ধরতে পেরেছিলেন যে আসলে এটা এই কোটা আন্দোলনের পিছনে একটি ষড়যন্ত্র রয়েছে? অবশ্যই ধরতে পারছি। কোটা আন্দোলনের পেছনে একটি মারাত্মক আকারে এই যে আওয়ামী লীগের পতন ঘটানোর জন্য বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এন্টি আওয়ামী লীগ যারা আছে তারা এটা, আমরা প্রথম থেকেই ধারণা হচ্ছে যে কোটা আন্দোলন, এটা কোটা আন্দোলন না। কিন্তু বাংলাদেশের তৎকালীন সরকার আমাদের কিভাবে এই ট্যাকেল দিতে পারে নাই, সেটা আমাদের আজকে কষ্ট হয় ভাবতে। জননেত্রী শেখ হাসিনা আপনার কাছে আবার একটু পরেই ফিরে আসবো মতিন ভাই। আমরা এখন একটু আলোচনা এবং কিছু ঘটনা শুনতে চাই আমাদের নুরি মোহাম্মদিয়া ইতি আপার কাছ থেকে। তবে ঘটনা শুনবার পূর্বে আমার প্রডিউসার ভাইকে একটু অনুরোধ করব আমাদের সঙ্গে আমাদের পরবর্তী ভিডিওটি শেয়ার করবার জন্য। তারা কোনো স্টুডেন্ট আমরা চাচ্ছি না যে বল না না বল প্রয়োগ করুন। আপনি বল প্রয়োগ কেন না বল প্রয়োগ মানে আমি কি আমি কি দাগি আসামি না দেখে আসো ভাই আপনি কথা বলেন কি জন্য আসছেন, কেন বলতে না বলেন? না 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 সবাই কে কে আমি একটু দেখি, সবাই কে কে সেটা একটু দেখি। সবাই দিকে খুলেন নাকি? আপনি আসেন। জি জি বলেন। আরে কি ভিডিও করে তুমি ভিডিও করার কি আছে এখানে? না না ভিডিও করার কিছু নাই, আপনি ভাই বলেন দেখি কি বলেন। এখানে ভিডিও করার কি আছে? না তুমি আসো সামনে ভিডিও। নুরি আপা, আমরা ভিডিও দেখলাম এখনো জুলাই মাসে এবং 5ই আগস্টের পরবর্তী সময়ও আমরা আপনার অনেক সড়ক ভূমিকা দেখেছি, আওয়ামী লীগের জন্য লড়াই করতে দেখেছি। 5ই আগস্ট পরবর্তী ঘটনায় আমরা পরে যাব। এই যে সমগ্র জুলাই মাসটা আপনি আসলে আওয়ামী লীগের সমর্থনে কথা বললেন, যেটা আমি শুরুতেই বলেছি যে সেই সময় কিন্তু অনেককে আমরা নীরব থাকতে দেখেছি। এমন নয় যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধের মানুষ, কিন্তু আসলে অনেকে অনেক কিছু সম্ভাবনার কথা ভেবে যে আওয়ামী লীগ হয়তো ক্ষমতাচ্যুত হতে পারে কিংবা আরো অনেক রকমের জীবন ঝুঁকি রয়েছে, যে কারণে সে সময় তারা কেউ কথা বলেনি। আপনি কথা বলেন এবং সেই কথা বলবার জন্য একটি অসহনীয় প্রায় মৃত্যু জীবন ঝুঁকির সম পরিণতি আপনাকে ফেস করতে হয়েছে। আমরা এতক্ষণ যা কিছু ভিডিওতে দেখলাম সেটা কি একটু আপনি আমাদের সঙ্গে খুলে বলবেন, শেয়ার করবেন? জি, আসসালামু আলাইকুম। আর দীপান্বিতা আপনি তো আমাকে বলেই দিয়েছেন, আমার পরিচয়টা বলে দিয়েছেন। আমার সাথে মতিন ভাই আছেন। আমি আসলে খুব ভালো চিনি না মতিন ভাইকে, যাই হোক পরিচিত হলাম আজকে। তো আপনি যে বিষয়টা আমাকে বলেছেন যে আমার ভিডিওতে যেটা আজকে এখানে এটা যেটা শো করা হয়েছে, এটা হচ্ছে আমার বাসার ভিডিও, যেটা আমাকে আসলে অ্যারেস্ট করা হয়েছে। এই ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে এখানে উপস্থিত, সর্বপ্রথমে আমি কথা বলার আগে আমি বলছি ঘটনাটা, কিন্তু আমি কথা বলার আগে আমি বলে দিচ্ছি যে এখানে যারা যারা আছেন, আমি
মানে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এখানে আমি যাদেরকে বলেছি, যারা মানে যাদের পরিচয় দিয়েছে যে তারা ডিবি অফিসার, হ্যাঁ, তাদেরকে একটু যেটাই হোক, যে আমি যে দলেরই হই না কেন, আমি আশা করব এটা কি আসলেই এরা ফেক না সত্যি, এরা মানে আইন শৃঙ্খলা বাহিনীর লোক, এটা আমি আর কি তাদের মাধ্যমে জানতে চাই। হ্যাঁ, আর সেদিন ঘটনাটা হয়েছিল যে আমি যখন আমাকে কেউ বারবার দুপুর থেকে আমাকে মানে ফোন করছিল বিভিন্ন নাম্বার থেকে, তো আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এটা ট্র্যাক করতেছে আমাকে, আমার নাম্বারটা, আমার লোকেশনটা ট্র্যাক করতেছে আর কি। তো আমি একটু ওই দিন একটু ভয়েই ছিলাম। তো হঠাৎ করে আমাকে ফোনে একজন হুমকি দিল যে আজকে মানে আমি ফেসবুকে এত লেখালেখি করি, এটা আমি তো সত্য লিখি, আমি ভুল কিছু লিখি না বা মিথ্যা কিছু লিখি না, সত্য যেটা সেটা উপস্থাপন করি। আর তাদের যে অভিযোগ যে আমি লেখালেখি করি, তাদের সবসময় অভিযোগ যে আমি লেখালেখি করি। এটা আমি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমি প্রায় 14 সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। তো 14 সাল থেকে আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী আছে যারা মানে অন্যায় করছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে কিন্তু আমি লিখছি, দুর্নীতি করছে, অন্যায় করছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমি লেখালেখি করছি, যুদ্ধ করে গেছি। তো আমি এখন যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তো এই সেক্ষেত্রে অসুবিধা কোথায়, তাদের সমস্যাটা কোথায়? তখন তো আমি কোনো মামলা হামলা হুমকি ধামকি ফেস করি নাই, কিন্তু এখন আমাকে কেন এত মামলা হামলা হুমকি ধামকি ফেস করতে হয়েছে? আমি একজন নারী, হ্যাঁ, আমি গত 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন বিএনপি বলেন, বিএনপির যে ভালো ভালো অনেক মহিলা নেত্রী আছে যারা, তারা কি মামলা জেল খেটেছে? রুমিন ফারহানা আছে, তারপরে নিপুণ চৌধুরী আছে, ওনারা কি জেল খেটেছেন? আমি সামান্য লেখালেখির কারণে কেন আমাকে 4 মাস, আমার ছোট ছোট দুটো বাচ্চা, আমাকে 4 মাস জেলে কারাগারে বন্দি থাকতে হলো? এবং আমার নামে কোনো মামলা ছিল না, অভিযোগ ছিল না। এরা আসছে ওই দিন ইসেতে, আমি সংক্ষেপে আসলে ব্যাপারটা বলছি। তারা আমার গেটের দরজায় আসছে, আমার সিঁড়ির লাইটটা সবসময় জ্বালানো থাকে, অন থাকে। ওই দিন হঠাৎ করে আমার সিঁড়ির লাইট অফ। আমি লুকিং গ্লাস দিয়ে যখন দেখছিলাম যে কারা দরজা ধাক্কাধাক্কি করছে এবং খুব জোরে শব্দ হচ্ছিল, তো আমার বাচ্চারা ভয়ে উঠে গেছে, আমার হাজবেন্ড উঠে গেছে, ওরা বলতেছে যে ইসে কারা যেন আমাদের দরজা ধাক্কাধাক্কি করতেছে। এখন পরিস্থিতি, দেশের পরিস্থিতি এমন অবস্থা যে আপনি কিভাবে বুঝবেন যে অপরিচিত লোক আসলে, আপনি কিভাবে বুঝবেন এরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক নাকি সন্ত্রাস? বোঝার কোনো ইসে আছে, উপায় আছে? তো যাই হোক, এরা দরজা ধাক্কাধাক্কি করছে, আমি লুকিং গ্লাস দেখতেছি যে আমাদের সিঁড়ির লাইট অফ। তো আমি ওদেরকে মানে আমি জিজ্ঞাসা করেছি, কে বলছে যে আমরা ডিবির লোক, হ্যাঁ, আমরা আপনি দরজা খোলেন, আপনি ইতিয়াপাত? আমি বলেছি হ্যাঁ। সরি। এরপরে আমি এই তাদের এরকম আমি জিজ্ঞাসা করেছি যে সিঁড়ির লাইটটা অফ কেন? আপনি যে ডিবির লোক, ঠিক আছে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী লোক আসছেন, আপনি ইসে কেন প্রশাসনের লোক, আপনি সিঁড়ির লাইট অফ করে রাখছেন কেন? তখন ওরা বলছে আপনি দরজা খোলেন না ভেঙে ফেলবো। তা আমি মানে যখনই এটা তাদের এই কথাটা শুনছি, আমি ভয়, আমার বাচ্চা দুটোকে আমি তো ভয় পাইনি, যে আমি জানি যে এই বিষয়ে কথা বলে আমি 5 আগস্টের পর থেকেই দেখছি যে মেরে ফেলবে, এটা আমি বুঝতে পেরেছি যে হত্যা করবে। দেশে প্রশাসন নিশ্চুপ, সুশীলরা কথা বলছে না, কেউ কথা বলছে না, যারা জুলাইতে কথা বলেছে, অনেক প্রতিবাদ করেছে, তারা কেউ কথা বলছে না, সবাই চুপ। তা আমি ফেসবুকে আমার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট দিয়েছি যে আমার 2টা বাচ্চা আছে, হ্যাঁ, বাসায়, আমার দরজায় কারা যেন ধাক্কাধাক্কি করতেছে, আমাকে বাঁচান। এমন 2-3টা পোস্ট দিয়েছি। পোস্ট দেওয়ার পরে আমার আর মানে আসলে সেন্স নাই,
তো এর মধ্যে আমার হঠাৎ করে আমার হাজবেন্ড বাড়িওয়ালাকে, আমার বাড়ির উপরে থাকে, বাড়িওয়ালাকে ফোন করলো। উনি নিচে নেমে আসছে, আর এই বিল্ডিং এর আরো ফ্ল্যাটের মালিক আছে, ওরা নিচে নেমে আসছে। এসে লাইটটা অন করছে। অন করার পরে আমি দেখলাম লুকিং গ্লাস দিয়ে যে হ্যাঁ, কিছু লোকের গায়ে মানে ডিবির লোগো ইসে সহিত, মানে তাদের কিছু ইসে পোশাকটা, পটিটা আর কি। তা আমি নির্ভয়ে এবার এবং বাড়িওয়ালা ওরা আছে, আমি দরজা খুলেছি। দরজাটা ওপেন করার পরে আমি আমার ছেলেকে, 14 বছরের ছেলে আমার, ওই ছেলেটা আর কি ইনকিউবেটর বেবি। আমার ছেলেটা 7 মাসে জন্ম নিয়েছিল, আপনার 32 দিন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। তো ডাক্তার তখন বলেছিল যে আমার বাচ্চাটাকে যেন 18 বছর পর্যন্ত ওকে একটু সেভ রাখি। ওই বাচ্চাকে আমি বলে দিয়েছি যে ও তুমি ভিডিওটা করো বাবা, মেরে ফেলুক আর যাই হোক, লাইভে থেকো বা ভিডিও করে রাখো, একটা প্রমাণ তো থাকবে। তো আমার ছেলেটা ভিডিও করতেছিল, পরে সে এভাবে বলতেছে আমি কেন ভিডিও করি? তো যদি প্রশাসনের লোক হয়ে থাকে আমি ভিডিও করলেই বা সমস্যাটা কোথায়? আমার কিছু কোশ্চেনও আছে যে প্রশাসনের লোক তারা আমার দরজায় এসছে। হ্যাঁ, আমি একজন বঙ্গবন্ধু সৈনিক, আওয়ামী লীগ বাদ দিয়ে দেন না, আমি সাধারণ একজন নাগরিক। আমি তো আসলে সক্রিয় না আওয়ামী লীগের সাথে, আমি আওয়ামী লীগের কেউ না। তো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি একটু নিরাপত্তা কেন পাচ্ছি না? তারা আমাকে কেন বলবে না যে তাদের আইডেন্টিটি তারা কেন শো করছে না আমাকে? তারা আমি ভিডিও করছি বলে তারা আমাকে ধমকাধমকি করছে। তারপরে তারা বললো যে নিচে আসেন। আমি ভদ্রভাবে নিচে গেলাম। আমার হাজবেন্ড আমার হাত ধরে রাখছে। আমার হাজবেন্ড ভাবছে যে আমাকে মেরেই ফেলবে ধরে। তো আমার হাজবেন্ড হাত ধরেই আছে, ওরা বলছে হাত ছাড়ে, বলছে আমি হাত ছাড়বো না। আমার ওয়াইফকে যেখানে নিবে সেখানে আমিও যাব, বলছে নিচে নিব। আমার গ্যারেজে নিয়ে গেছে, গ্যারেজে নাকি ওনাদের স্যার দাঁড়ায় আছে। তো আমি নিচে নামলাম, যে দেখি কেউ নাই। তো বললো কি যে স্যার, এরপরে আমাকে বললো যে স্যার ইসে আছে, বাইরে আছে রাস্তায়। আমি রাস্তায় উকি দিয়ে দেখলাম যে হ্যাঁ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তখন আমি আবার বের হলাম। বের হবার পরে এরপরে উনি আমাকে পরিচয় দিল যে আমি গাজীপুর ডিবি কমিশনার, গাজীপুর ব্রাঞ্চে ডিবি কমিশনার, এসপি কমিশনার সম্ভবত, যাই হোক কমিশনার। আপা উপরে থেকে উনি আমার সাথে মানে রাব বিহেভ করেন নাই। উনি কমিশনার যিনি পরিচয় দিয়েছেন উনি রাব বিহেভ করেন নাই। উনি ভদ্রভাবে বলেছেন যে উপর থেকে অর্ডার আসছে, আপনাকে যেতে হবে আমাদের সাথে। তো সে কোথায় বললো যে আমাদের সাথে আসেন, কিছু জিজ্ঞাসাবাদ আছে, ও কথা বলে ছেড়ে দিব আপনাকে, আবার আপনার বাসায় এনে পৌঁছে দিয়ে যাব। তো আমার সাহেব বললো যে আমিও যাব। আমার সাহেবকে নিতে চাচ্ছিল না। এর মধ্যে ওই রাস্তায় যে আমাদের কথোপকথন হচ্ছে, ওইটা আমার ছেলে, আবার ওই 14 বছরের ছেলে, ওটাও ভিডিও করতেছিল। পরে এর মধ্যে ওখান থেকে একজন, এই কথাটা বলতে আমার খুব কষ্ট হবে, আমার ছেলেকে এলো পাথারি মানে লাথি ছোড়ে। আমার ছেলেটা, যাই হোক এলো পাথারি লাথি ছুটতে থাকে। আমার ছেলেটা ভয়ে মোবাইলটা হাতেই, মানে ও যে কোথায় গিয়ে পড়লো, জঙ্গলের মধ্যে কোথায় গিয়ে, আমার আশেপাশে একটু হিজিবিজি অবস্থা আছে, ওখানে গিয়ে কোথায় যে পড়লো আমি নিজেও জানি না। বাচ্চাটা দৌড়ে মানে পালানোর চেষ্টা করতেছিল। তারপরে আমার হাজবেন্ড সহ, আমার হাজবেন্ডকে নিবে না, আমার হাজবেন্ড জোরপূর্বকই গাড়িতে উঠলো। যে গাড়িটায় উঠেছে আমি আপনাদেরকে দিয়েছি, গাড়িটার মধ্যে কোনো নাম্বার প্লেট নাই, এবং আমাকে তারা নিয়ে গিয়েছে, 3-4টা গাড়ি নিয়ে আসছে, মাইক্রো নিয়ে আসছে। একজন মন্ত্রী এমপি কে এভাবে ধরে না। এবার এমন ভাবে আমি মানে ভয় পেয়ে গিয়েছি, আমার বাচ্চারা ভয় পেয়ে গেছে, আশেপাশে যারা প্রতিবেশী সবাই ভয় পেয়ে গেছে যে কত বড় যেন স্মাগলার আমি, কোনো বড় আসামি, হ্যাঁ এই ধরনের একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক গিয়েছি, আমাকে নিয়ে তারা, সে এসপি কমিশনার, সে যদি তাই হয়ে থাকে, হ্যাঁ, তাহলে উনি কেন জানে না যে আমার যে লোকেশন, আমার এই থানাটা যে জয়দেবপুর থানা, আমার থানায় না নিয়ে এসে আমাকে
অন্য থানায় কেন নিয়েছে? সে আমাকে অন্য থানায় নিয়ে সারা রাত ওখানে বসিয়ে রেখেছে। আমি বারবার বলতেছি কি জিজ্ঞাসা করবেন, কি জিজ্ঞাসা করবেন, কিছুই বলে না। তো যাই হোক, ওখানে থানাতে যাওয়ার পূর্বে, এটা হচ্ছে আপনার বাসন থানা, আমার গাজীপুরের বাসন থানা। তো এখানে যাওয়ার পরে আমি জানি না উনি কে, একজন উঁচা লম্বা একজন কালো বেশ সুঠাম দেহের অধিকারী কালো একজন লোক। উনি আমাকে বলতেছে জয় বাংলা না? তো আমি বলেছি যে হ্যাঁ জয় বাংলা, ও না, আল্লাহর নাম ছেড়ে দিয়ে জয় বাংলা? তো আমি বলছি আপনাকে কে বললো আমি আল্লাহর নাম ছেড়ে দিয়ে জয় বাংলা? আমি আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, আল্লাহর কাজ আমি সময় আমার জন্য করব, আমি জয় বাংলা করবো, এটা দেশের জন্য জয় বাংলা। আমি এটা কি আল্লাহর নাম ছেড়ে দিয়ে আমি কি সবসময় জয় বাংলা যুক্ত থাকি? আমি কি জায়নামাজে বসে জয় বাংলা বলতে থাকি? আপনি আমাকে এই অহেতুক প্রশ্নটা কেন করলেন? আমাকে কেন হ্যারাস করছেন? তারপরে এভাবে করে যাই হোক আমি আমাকে নিয়ে গেল। তো ওখানে যে আমার হাজবেন্ডকে ও লকআপে ঢুকাই ফেলছে। আমি কিন্তু আমার বাসায় ছোট ছোট দুটো বাচ্চা রেখে গেছি, আমার হাজবেন্ডকে লকআপে ঢুকায়, আমি তো বসে আছি, আমাকে বসায় রাখলো অফিসে, আমার হাজবেন্ডকে লকআপে ঢুকাই ফেলছে। এখন আমার খুব অনেক রাত, আমার খুব ভয় লাগছে। তো আমি আমার কাছে একটা বাটন ফোন ছিল, ওটা আমি জমা দিইনি, অন্য ফোনগুলো জমা নিয়ে নিছে। আমি বাটন ফোনটা দিয়ে চেষ্টা করতেছি যে আমার পরিচিত রিলেটিভ কাউকে ফোন করার জন্য, যে আমার হাজবেন্ডকে আটকায় ফেলছে, আমার বাচ্চাদের যেন একটু মানে দেখাশোনা করে এভাবে। যাই হোক আমি জানি না এরপরে কি হলো। আপনাকে কতদিন পরবর্তীতে কি আপনাকে জেলে নেওয়া আপু? আমার শেষ, আমি শেষ করে দিচ্ছি আপু। তো ওখান থেকে আমার হাজবেন্ডকে ছেড়ে দিচ্ছে, আমার হাজবেন্ড চলে আসছে, চলে আসার পর আমাকে পরের দিন রাতে নিয়ে আসছে আমার থানায়। এখানে আনার পরে যাই হোক আমাকে এখানে রেখেছে। এখানে আমি দেখলাম হঠাৎ করে আমাকে এখানেও বসায় রাখছে। তো আমি হঠাৎ করে দেখলাম যে একটা টিম আসছে, আর্মি সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর একটা টিম আসছে, ওরা আমাকে ভিডিও করতেছে। তো ওনারা ভিডিও করে আমাকে ভিডিও করলে পরে আমার মনে হয়েছে যে এটা হতে পারে আমার জন্য এটা ভালো। হ্যাঁ, যাই হোক ওনারা যাই করছে করুক ভিডিও, আমি আর এতে মানে আপত্তি জানাই নাই, ভিডিও করছে। তখন ওখানে আমার হাজবেন্ডও ছিল। তো যে কিছুক্ষণ পরে ভিডিও ওনারা চলে যাবার কিছুক্ষণ পরে আমাকে মানে জেলে পাঠিয়ে দেয়। যে জেলে আমি 3 মাস 21 দিন জেলে ছিলাম। তো আপনার কাছে আবার একটু পরে আমরা আসছি। আমি একটু অনুরোধ করব আমার প্রিয় প্রোডিউসার ভাই আমাদের পরবর্তী ভিডিওটি শেয়ার করবার জন্য। আপনাদের প্রতি সুভক্তি করা নমস্কার রইল। প্রিয় দেশ এবং প্রবাসে থাকা বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা জানেন আজকে যে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি, বাংলাদেশের আজকে আইন কানুন কোনো কিছুই বাংলাদেশের মানুষ কোনো মামলা করতে গেলে মামলা নেয় না পুলিশ। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি মামলা যে করেছে তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ সভা। প্রিয় দেশ এবং প্রবাসে থাকা বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, রাজপথ থেকে পার করে ফিরে যাবো না ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মানুষের জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা ফিরে গেছে, ফিরে বাংলাদেশে। মতিন ভাই, আপনার কিছু কার্যকলাপ দেখতে পাচ্ছিলাম আমরা। 5ই অগস্ট আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আওয়ামী লীগ সরকারের একটি ক্ষমতা পতন কিংবা অবৈধ একটি শক্তির ক্ষমতা দখলের আসলে আমরা চিত্র দেখতে পেয়েছি। 5ই অগস্টের পরবর্তী আপনাদের আওয়ামী লীগের অনেক নেতা দেশ ত্যাগ করেছেন, যারা দেশের বাইরে থেকেও আসলে আমাদের কাছে অনেক মানুষ কাঁদে বলে, তৃণমূলের অনেক মানুষ বলে যে তাদের সাথে তারা যোগাযোগ করেননি, যে সাহায্য সহযোগিতা তারা করতে পারেন সেটা করেননি। কারণ এরকমও আমরা শুনি যে তাদের আসলে
6 কোটি না 1000 কোটি টাকার মালিক তারা, কিন্তু এই দুর্দিনে আওয়ামী লীগের এই দুর্দিনে তারা তৃণমূলের সাথে তো সংযুক্ত ননই, অর্থনৈতিক কোনো সহযোগিতাও তারা আসলে করেন না, এবং বিদেশে থেকেও একটু সোশ্যাল মিডিয়ায় আসলে তাদেরকে আমরা কোনো রকম কথা বলতে দেখছি না, কোনো রকম কোনো কিছুতে আসলে আওয়ামী লীগের পাশে আমরা তাদেরকে থাকতে দেখছি না। তো এই মতন অবস্থায় 5ই অগস্ট পরবর্তী আপনি কেন আসলে এইভাবে সরব ভাবে কথা বললেন, কাজ করলেন? আপনিও চুপ থাকতে পারতেন, কারণ আপনার ব্যবসা বাণিজ্যের উপরে আঘাত হচ্ছিল আমরা শুনেছি, এবং আমি আসলে নাম উল্লেখ করব না, আমি এটাও জেনেছি যে 5ই অগস্ট পরবর্তী তৃণমূলের অনেক মানুষের সাথে আপনি সংযুক্ত। আপনার ক্ষমতার মধ্যে আপনি দলকে এবং তৃণমূলের মানুষদেরকে সাহায্য করে চলেছেন, কেন? ধন্যবাদ দীপান্বিতা আপা আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে আওয়ামী লীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের দুঃখী, দরিদ্র, অসহায় শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তিনি তার জীবন যৌবন 14 বছর পশ্চিম পাকিস্তানের কুশৈরা শাসকদের 24 বছর শাসন আমলে 14 বছর শুধু জেলে কেটেছে। আমি বঙ্গবন্ধুর আদর্শের, বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধুর রাজনীতি দেখে আমি ছোটকাল থেকেই যখন শুনেছি বঙ্গবন্ধুকে 1975-এ 15 আগস্ট হত্যা করা হয়েছে, তখন থেকে যখন আমার ছোটকাল থেকে বুঝ হওয়া শুরু করলো, তখন থেকেই আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ক্লাস 9 থেকে আমি ছাত্র রাজনীতি করি। আমি 90-র দশকের ছাত্র রাজনীতি করেছি। কুমিল্লার এমন কোনো থানা কলেজ নাই আমি বক্তব্য রাখিনি। আমাকে সবাই দাওয়াত দিয়ে নিয়ে যেত নবীন বরণ অনুষ্ঠানে, আমি যেতাম, ওই যতটুকু পারতাম বক্তব্য রাখতাম, মানুষের শুনতে হয়তো ভালো লাগতো, এই জন্য আমাকে নিত। তা আমি দক্ষিণ কোরিয়াতে আসছি 1996 সনের অক্টোবরে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে সর্বপ্রথম 1996 সনে। তখন কিন্তু আমাদের বর্তমান প্রয়াত নেতা আমাদের আব্দুল মতিন খসরু এমপি, উনি মারা গেছেন। উনি তখন প্রথম আইনমন্ত্রী হয়েছিলেন। ওনার সাথে, ওনার বাসাতে আমি ঝগড়া কইরা 17 দিন না 19 দিনের মাথায় আমি কুরিয়াতে আসছি। মানুষের সবাই জানে যে খসরু ভাই আমাকে কুরিয়া পাঠাইছে, আসলে না, খসরু ভাইয়ের সাথে ঝগড়া করে আমি কুরিয়াতে আসছি। তো যা হোক, আমি ওই কথা বলি না। আমি কেন দলের দুর্দিনে, আমি সুদিনে ছিলাম শুধু জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত যারাই আসতো, এই 15 বছর রাষ্ট্রদূত প্রায় 4-5 জন আমাদের দক্ষিণ কোরিয়াতে আসছে। আমি তাদের সাথে কোনো না কোনো ভাবে সহযোগিতা করেছি, যেন বাংলাদেশের সরকার এবং রাষ্ট্রদূত আমাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে তারা মানুষের কল্যাণ করতে পারে, কাজ করতে পারে। বাংলাদেশের যেন কোরিয়া থেকে ইনভেস্টার বাংলাদেশে নিয়ে বড় বড় ব্যবসায়িকরা যায় আমাদের দেশে ইনভেস্ট করে। তা আমার আজকের যেই অবস্থা, দক্ষিণ কোরিয়াতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা যতটুকু পরিশ্রম করেছি, ঠিক একইভাবে যখন 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলেন, তখন থেকে আমরা আরো বেশি জোরদার হয়ে, আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সপক্ষের দল। এই দেশটি স্বাধীন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিব। এই দেশের ভাষা প্রতিষ্ঠা আদায় করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালে 4 জানুয়ারি বঙ্গবন্ধুর হাতে গড়া এক জাক পায়রা ছাত্রলীগের সৈনিকদেরকে নিয়ে ভাষা আন্দোলন করেছে, ভাষা প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের সকল আন্দোলনে, 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তপর নির্বাচন, 62-এর শিক্ষা আন্দোলন, 66-এর 6 দফা, 68-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশটি প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের রাজনীতি করে আমি ইতিহাস জেনে, এবং এই আওয়ামী লীগের আদর্শ আছে, এই আওয়ামী লীগের উদ্দেশ্য আছে, এই আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে। তাই আমরা জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের মানুষের কল্যাণের লক্ষ্যে, বাংলাদেশের মানুষকে যেন শান্তিতে রাখা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব 3 বছর 7 মাস 9 দিন দেশ পরিচালনা করেছিল। তাকে পরিবার সহ হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরাজিত শত্রু এবং বৈদেশিক শত্রুদের সাথে
একত্রতা হয়ে বাংলাদেশের কিছু মুষ্টিমেয় মির্জাফররা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ঠিক একই সূত্রে আপনি দেখবেন 2004-এ 21শে আগস্ট বিএনপি ক্ষমতায় থাকাকালীন জননেত্রী শেখ হাসিনার ওপরে একই সূত্রে আঘাত করেছে। এই 5ই আগস্ট ঠিক একই সূত্রে জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিক শূন্য করতে, নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। আমি যে কথাটা বলতেছি আজকে আপনাদের কাছে, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য রাজনীতি করে। আপনি দেখবেন জননেত্রী শেখ হাসিনা 15 বছরে তার জীবন দিয়ে চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। আপনি আজকে যারা আমাদের সাথে তর্ক করে আমাদের রাজনীতির বিরুদ্ধে কথা বলে, তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের রাজনীতির আদর্শ কোথায়? বিএনপি জন্ম হচ্ছে কোথায়? জামাতের জন্ম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরাজিত শত্রুদের মাধ্যমে। তারা আজকে এই প্রতিশোধ নেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার উপর বারবার আঘাত করতেছে। জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে এসে রাজনৈতিক দল গঠন করেছে। সন্ত্রাসী সংগঠন বিএনপির সংগঠন হচ্ছে সন্ত্রাসী সংগঠন। সর্বপ্রথম বাংলাদেশের সন্ত্রাসী ছাত্রদের উপর, ছাত্রদের কাছে অস্ত্র দিয়েছে বিএনপি। আজও দেখেন বাংলাদেশের আওয়ামী লীগের উপর যে অত্যাচার জুলুম করা হচ্ছে, এই বিএনপি বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেখানে যেভাবে পাচ্ছে, 15 বছর আওয়ামী লীগ দেশ ভালো চালানোর কারণে তাদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম অত্যাচার করছে এখন মব জাস্টিসের মাধ্যমে। তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। সংখ্যালঘুদেরকে যেখানে দেখা হয় তাদেরকে কোথাও কাজে নেয় না, কোনো জায়গায় তাদের দোকানে যে কোনো কিছু কিনতে চায় না, রেস্টুরেন্টে ভাত খেতে চায় না। তাদের হচ্ছে তারা রাজনীতিকভাবে প্রতিহিংসা না করে তারা মানুষের উপর আঘাত করে প্রতিহিংসা করে রাজনীতির উদ্দেশ্য হাসিল করতে চায়। আমি আজকে যে কথাটা বলবো, আমরা আওয়ামী লীগ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ লালন করি বুকে। আমরা আওয়ামী লীগ করি দেশের মানুষের কল্যাণের জন্য। আমরা আওয়ামী লীগ করি দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য। আমরা আওয়ামী লীগ করি বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকে, বাংলাদেশের মানুষ যেন সারা বিশ্বের মানুষের কাছে তাল মিলিয়ে চলতে পারে, বাংলাদেশের মানুষ যেন দুটো বেলা ভাত খেয়ে বাঁচতে পারে। জননেত্রী শেখ হাসিনা আপনি দেখেছেন 15 বছরে যে পরিশ্রম করেছে। বাংলাদেশের ইতিহাস শুধু করে বাংলাদেশের মধ্যে নেই, সারা পৃথিবীর মানুষ জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কথা বলে। আপনি দেখবেন সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশ, ইন্ডিয়া, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, এই সমস্ত দেশে শেখ হাসিনার তুলনা করে কথা বলে। আর আজকে আমরা বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ইন্ডিয়ার গেসা বলে, ইন্ডিয়ার দালাল বলে আমাদেরকে আওয়ামী লীগকে গালি দেয়। ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশ থেকে কিছু নিতে হয় না, ইন্ডিয়ানরা আমরা সহযোগিতা করে আমরা দেশটার জন্য শান্তিতে থাকি। এই জঙ্গি উত্থাপন হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। সারা বিশ্বের কাছে বাংলাদেশকে আপনি দেখবেন কয়েকদিন পরে বাংলাদেশের মানুষ পাকিস্তান, এই যে আফগানিস্তান, এই সমস্ত দেশের সাথে তুলনা করব। এখন হয়ে গেছে বাংলাদেশের অবস্থা দেখেন, বাংলাদেশের জনগণের মুখ ঘুরে নিয়ে গেছে ডক্টর ইউনূসের কাছ থেকে। বিএনপি যে ঘটনাগুলো করতেছে, আওয়ামী লীগের উপর যে অত্যাচার জুলুম নির্যাতন করতেছে, এটি ইতিহাস সাক্ষী দেয়। রাজনীতিতে প্রতিহিংসার রাজনীতি যদি আওয়ামী লীগ করতো, জননেত্রী শেখ হাসিনা বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিত না। যে যাদেরকে ফাঁসি দিয়েছে পৃথিবীর ইতিহাসে দেখবেন 100 বছর পরেও অপরাধীদের বিচার হয়। বাংলাদেশে বিচার হয়েছে, এটা বাংলাদেশের জনগণ আইনের শাসন কায়েম করেছে। শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার বিচার করেছে, আইনের শাসন কায়েম করেছে। আপনি জিয়াউর রহমানকে হত্যা করেছে, দেখেন বিএনপি কোনোদিন মামলাই করে নাই। কেন মামলা করে নাই তা জানেন? তাদের মধ্যে থেকেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তো বাংলাদেশের আওয়ামী লীগের ওপর যতবার আঘাত আসে ততবার আরো 10 গুণে শক্তি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবার মাঠে আসে। ইনশাল্লাহ দোয়া করবেন। আমি বাংলাদেশের সকল নেতা কর্মীদের কাছে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে। বাংলাদেশে এসে যারা আজকে আওয়ামী লীগের ওপর অত্যাচার জুলুম নির্যাতন, বাংলাদেশের 32 নাম্বার বাড়ি পুড়িয়ে দিয়েছে, এই বাড়ি পুড়িয়ে দিয়ে ভেঙেছে, পার্লামেন্ট ভেঙেছে, গণভবন ভেঙেছে। আপনি পৃথিবীর কোন ইতিহাসে, কোন দেশের ইতিহাসে দেখছেন জননেত্রী শেখ হাসিনা একটা মায়ের মতো বয়স, কারোর নানির মতো, কারোর দাদির মতো, কারোর মায়ের মতো, খালার মতো, তার যে পরনের কাপড় সারা পৃথিবীর মিডিয়াকে দেখাইছে
পৃথিবীর ইতিহাসে ঘৃণিত জাতি বাঙালি জাতি। সারা পৃথিবীর মিডিয়া জাতি বলেছে যে আপনারা কোন দেশে বাস করেন। এই হচ্ছে আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ, এই অসভ্যরা বাংলাদেশের মানুষকে সারা বিশ্বের কাছে বাঙালি জাতিকে ধ্বংস করে দিয়েছে, নারীকে ধ্বংস করে দিয়েছে, নারীর ইজ্জত ধ্বংস করে দিয়েছে। আমি তাই আজকের আপনার মাধ্যমে বলবো, বাংলাদেশে যারা আছে, দেশে এবং বিদেশে যারা আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, বাংলাদেশের আজকে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যতটুকু পারি, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে আমরা যতটুকু পারি, আমরা একটু আইনি সহযোগিতা, টেলিফোন করে তাদের খোঁজ খবর নেওয়া, আর্থিক সহযোগিতার কথা নাই বললাম। আমি বলবো বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা বিদেশে আছে, বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদের দিকে একটু খেয়াল রাখার জন্য, লক্ষ্য রাখার জন্য, তারা যেন আওয়ামী লীগের এই তৃণমূলের নেতার কারণে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ঘুরে ঘুরে বারবার দাঁড়ায়, তাদেরকে যেন মূল্যায়ন করে। আমি এই জন্য আপনার মাধ্যমে আজকে বলবো, আমি শুধু আওয়ামী লীগের জন্য কাজ করার কারণ হচ্ছে তাই, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসলে বাংলাদেশের মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্ট হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনার মতো লিডার বাংলাদেশে আর আসবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে ৭৫-এর 15 আগস্ট হত্যা করার পর তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করেছে, রাজনীতি আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে। আল্লাহর কি মেহেরবানি, জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এই বাংলাদেশের মানুষের চিত্র বদলানোর জন্য শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে, আবারও বাঁচিয়ে রেখেছে 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে, বাংলাদেশের 18.5 কোটি মানুষকে আবারও শেখ হাসিনা এসে ভালোভাবে পরিচালনা করবে। আমরা রাজনীতির প্রতিহিংসা করি না, জননেত্রী শেখ হাসিনা রাজনীতির প্রতিহিংসার রাজনীতি করে না। যদি প্রতিহিংসার রাজনীতি করত, তারেক জিয়া এবং খালেদা জিয়াকে যেভাবে জেলে রাখছে, তাকে সেবা করার জন্য একটা নারী দিয়ে রাখিছিল। পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা একটা বিএনপির নেতা কর্মীদেরকে জেলে এবং কাঠগড়ায় নিয়ে, এইভাবে আজকে যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কাঠগড়ায় হাতে হানকাট পরে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে, এটি রাজনীতির প্রতিহিংসা। আওয়ামী লীগের রাজনীতির প্রতিহিংসার রাজনীতি করে না। জননেত্রী শেখ হাসিনা 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি, জামাত এবং আওয়ামী লীগের এন্টি আওয়ামী লীগের নেতা কর্মীরা ভালোভাবে বাংলাদেশে চলেছে। আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনার মাধ্যমে, আজকে বাংলাদেশের যে মবরাশিস হচ্ছে, আমাদের আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছাইকাই করে দেওয়া হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নেওয়া হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর আঘাত করা হচ্ছে, তাদের মা বোনদের এবং পরিবারের পরিজনদেরকে যেইভাবে কোনো না কোনো ভাবে অত্যাচার জুলুম করা হচ্ছে। সবচেয়ে বেশি বিএনপি এবং জামাতের গুন্ডারা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর এই জুলুম করেছে। আমরা যদি আবার ফিরে আসি, আমরা এই প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা সততা এবং আদর্শ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ নিয়ে রাজনীতি করব। যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে, যারা এদেশের মানুষের ক্ষতি করেছে, ডক্টর ইউনূস সহ তারেক জিয়া রহমান এবং জামাত ইসলামের দালালেরা, তাদের বিচার জননেত্রী শেখ হাসিনা বেঁচেই আছে তাদের বিচার করার জন্য। বাংলাদেশে যদি জননেত্রী শেখ হাসিনা আবার ফিরে আসবে, ইনশাল্লাহ ফিরে আসবে। আমরা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনা পর্যন্ত আমরা আন্দোলন বন্ধ করব না, আমরা আমাদের প্রতিবাদ বন্ধ করব না, আমরা রাজপথ ছাড়বো না। আমরা দেশের দুঃখী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য রাজনীতি করি। আমরা জনগণের, সাধারণ মানুষের সুখে শান্তিতে থাকার জন্য, তাদের পরিবার নিয়ে, পরিজন নিয়ে যেন সুস্থিতে থাকে, ভালোভাবে থাকতে পারে, দুটো বেলা ভাত খেয়ে বাঁচতে পারে, আমরা সেই রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের মানুষের কল্যাণের রাজনীতি করেছে, জনগণের দুঃখী দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে রাজনীতি করেছে। আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, যারা দেশে বিদেশে আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, যারা একটু প্রভাবশালী, বাংলাদেশের আজকের এই দূর সময়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের পাশে থাকার জন্য আমিও আপনাদের দোয়ায় যতক্ষণ পারি, আমার যতক্ষণ প্রাণে দেহে প্রাণ আছে, আমি জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি, দেশের মানুষ যেন শান্তিতে থাকে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আকারের বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ মতিন ভাই। আমি আমার প্রোডিউসার ভাইকে অনুরোধ করবো আমাদের পরবর্তী ভিডিওটি দেখানোর জন্য। নুরিয়া আপা, আপনার কিছু সমসাময়িক ফেসবুক পোস্ট আমরা দেখছিলাম। এই ফেসবুকে কথা বলার কারণে, আওয়ামী লীগের জন্য কথা বলার কারণে জুলাই মাসে কথা বলবার জন্য আপনাকে 3 মাস 21 দিনের মতন কারাহাজতে থাকতে হয়েছে। আপনি ফিরে এলেন। আপনার পুরাতন ফেসবুকটি আমি যতটুকু জানি আসলে আহ আমি এরকমও শুনেছি যে জামাত শিবির এর যারা আসলে এই অনলাইন কার্যক্রম ঘটান তারা বোধহয় সম্ভবত আপনার ফেসবুক পেজটি ডিসেবল করে দিয়েছে। এটা আপনার নতুন একটি পেজ। 5ই অগস্ট পরবর্তী একটি দুর্দশার মধ্যে দিয়ে আপনার তো যেতে হলো। তারপরেও আপনি নিজে কিন্তু আপনার এই কিছুক্ষণের আগের বক্তব্যে বলেছেন যে আমি জানতাম, আপনি দুবার কথাটা বলেছেন যে আমি জানতাম যদি আমরা কথা বলি বা যারা কথা বলছে তাদেরকে বাঁচতে দিবে না, মেরে ফেলবে। আপনি কিন্তু বলেছেন এই কথাটা যে মেরে ফেলবে, বাঁচতে দিবে না, ধরে নিয়ে যাবে। আমি অনুভব করতে পারছিলাম যে আমাকে ওয়াচে রাখা হচ্ছে। আপনি গেলেনও, জেলও খেটে আসলেন। আপনার দুটো সন্তানও রয়েছে। আপনি নিজেই বললেন যে আপনি ওইভাবে আসলে আওয়ামী লীগের কোনো পদ পজিশনে থাকা কোনো কেউ নন। তারপরেও জীবন ঝুঁকি নিয়ে আবারও আপনি কথা বলছেন এবং আজকে আপনি আমাদের সঙ্গে একেবারে চেহারা প্রকাশ করে লাইভে আসতেও সাহস জানিয়েছেন। আমি নিজেই আসলে খুব মুগ্ধ হয়েছি আপনার সাহসে। আপনি কি আহ মানে কি কারণে, কি পাবেন এটা থেকে, কেন কথা বলছেন তারপরও? ধন্যবাদ দীপান্বিতা। আসলে এটার উত্তর যে আমি আপনাকে কিভাবে দিব, সবসময় মানে সব জায়গায় সবকিছু মানে আমি জানি না কে কিভাবে দেখে, তবে আমার কাছে আমি ব্যক্তিগত ভাবে আমি সবসময় পাওয়ার জন্য সবকিছু করি না। আর এটা আমি এখনো বলেছি, এবং আমি কিন্তু রাজনীতির সাথে মানে আওয়ামী লীগের সাথে আছি, শেখ হাসিনার সাথে আছি, আওয়ামী লীগের সাথে কিনা সেটা জানি না, তবে আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে। এবং আমার বাবা ছিলেন বঙ্গবন্ধুর, বাবা সবসময় বলতেন আমার বাবা বঙ্গবন্ধুর একজন বাল্যবন্ধু ছিলেন। তো বঙ্গবন্ধুর সাথে ছিলেন। আব্বার কাছে মানে বঙ্গবন্ধুর গল্প শুনতে শুনতে আসলে আমার আব্বা 2005 সালে আব্বা পরলোক গমন করেন। তা আব্বা সবসময় বলতেন যে শেখের বেটিদের দেখে রেখো, হ্যাঁ কন্যাদের, 2 কন্যা আছে তাদের দেখে রেখো, এরকম বলতেন। আব্বার এই কথাটা আমার খুব কানে লাগে। তো আমি সেই হিসেবে শেখ হাসিনার প্রতি আমার খুব মায়া মানে কাজ করে। আর একটা ব্যক্তিগত কথা না বললেই নয়, আসলে আমি না কাউকে ভালোবাসলে সেটা সেখানে কোনো স্বার্থ থাকে না, আর আমি আসলে বিট্রে করতে পারি না। এইটাই হচ্ছে মানে ভালোবাসলে মানে ভালোবাসার মতোই বাসি, এটাই হচ্ছে আসল কথা। এখন আমি 30 বছর ধরে, মানে আমি জানি না 30 বছর হলো কিনা, আমি 95 থেকে এই শেখ হাসিনার জন্য মানে মিটিং টিটিং, আপনার এই ছোটদের আমি বিশেষ করে ইয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম গুলোতে যেতাম বেশিরভাগ, তারপরে বিশেষ সভা টভা এগুলোতে সবসময় অংশগ্রহণ করেছি, গিয়েছি। তো সেখান থেকে আমি যখন লেখালেখি শুরু করি 2014 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি কিন্তু এই মানে শেখ হাসিনার পক্ষে লিখি। আমি যখন দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমি যখন ইউজ করা শুরু করলাম, তখন দেখলাম যে মানে মানে তখন থেকে আমি কিন্তু খেয়াল করেছি যে গুজব, মানে কি ধরনের আলতু ফালতু এমন গুজব, বাচ্চাদের মতো গুজব, মিথ্যে কথা বলে মানুষ, আর সেগুলোই সাধারণ পাবলিক সেগুলো গিলছে, আমাদের দেশের সাধারণ পাবলিক ওরা সেই কথাগুলো গিলছে।
এইটা চিন্তা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাবছি যে তাদেরকে কিভাবে একটু ভালো করে লিখে মানে বাস্তবতায় তাদের নিয়ে আসি, তাদেরকে বোঝাই সেই বঙ্গবন্ধু সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে। তখন থেকে আমি আর কি লেখালেখি করি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটাই আসলে পাওয়ার জন্য না, এটা আমি ভবিষ্যতেও বলবো, পাওয়ার জন্য না। আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই। তবে একটা জিনিস কি, যে বঙ্গবন্ধু কন্যা যতক্ষণ মানে আমি বঙ্গবন্ধু কন্যাকে খুব ভালোবাসি, ব্যক্তিগতভাবে আমি ভীষণ ভালোবাসি তাকে। এখন এটার জন্য যদি আমাকে মরতে হয়, আমি কেন বাসি সেটা আমি জানি না। এটা এখন অনেকে বলতে পারে যে আবেগী কথা বলছি, হ্যাঁ বলুক, আর কিছু না, কিন্তু আসলে এটা আমার কাছে এরকম, আমি ভালোবাসি, বাসবই। এটা আমাকে মরতে হবে, আমি জানি আমি মৃত্যুকে ভয় পাই, কিন্তু তাই বলে আমি ভালোবাসা ছাড়তে পারবো না। আমি যে বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসি সেটা ছাড়তে পারবো না। আর আমি যে তাকে ভালোবাসি এটার পিছনে অবশ্যই যৌক্তিক কিছু কারণ আছে। এমনিতেই যে আমি অন্ধ পাগল এমন কিছু না, আমি দেখেছি তাকে, তিনি অত্যন্ত মানে জলি মাইন্ডের একজন নারী এবং সে খুব তীক্ষ্ণ বুদ্ধির একজন নারী। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি উদার মনের একজন মানুষ, এটা কিন্তু অনেকেই জানে না। তাকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এমন ভাবে সাধারণ মানুষের কাছে এরা উপস্থাপন করেছে, ডাইনি মানে জল্লাদ, ইসে দানব, এইভাবে উপস্থাপন করেছে ওরা, মিথ্যা বলে গুজব গুজব গুজব। আমি সেই গুজবের বিরুদ্ধে ভাবছি যে জুন জুলাইতে গুজব ছড়িয়ে এরা এসে এ পর্যন্ত চলে আসছে। না না, এরা মানে আমি 14 সাল থেকে ইউজ করি সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন থেকে আমি খেয়াল করেছি ওরা তখন থেকে এই গুজব প্রচার করতো, গুজব ছড়াতো। আর সেগুলো মানুষ গিলে 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 এই বাংলাদেশ ইন্ডিয়ার কাছে, সে কবে থেকে, সে ছোটবেলা থেকে শুনতে বাংলাদেশ শেখ মুজিব বাংলাদেশ ইন্ডিয়ার ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে, কি একটা গুজব। এটা সেটা হ্যান না করলে, ওনাকে যদি হত্যা না করতো তাহলে উনি বাংলাদেশ বিক্রি করে দিত, নিয়ে যেত ভারত। হ্যাঁ, তো ওনাকে হত্যা করেছে। সাধারণ মানুষের কাছে যারা আছে, যারা জ্ঞানী মানুষ, তাদের কাছে আমার প্রশ্ন ছিল যে ওনাকে হত্যা করেছে। এটা বোধহয় এটা নিয়ে আমি বোধহয় ওই 2014 সালে একটা লেখা লিখেছিলাম যে ওনাকে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বঙ্গবন্ধু দেশ বিক্রি করে দিত ভারতের কাছে, এই জন্য তাড়াতাড়ি ওনাকে মেরে ফেলছে, ওরে দেশ উদ্ধার করেছে। হ্যাঁ, ওনার ফ্যামিলিতে ওনার ছেলে পুত্রবধূ মাসুম বাচ্চা রাসেলকে পর্যন্ত, হ্যাঁ 8 বছরের বাচ্চা রাসেলকে কেন হত্যা করলো? অবশ্যই এরা জানতো যে শেখ মুজিব এমন একজন নেতা, হ্যাঁ, যার একটা ইসে থাকলে সে একদিন শেখ মুজিব হয়ে উঠবে। আল্লাহ পাক বঙ্গবন্ধু কন্যাকে, 2 কন্যাকে বাইরে রেখেছিল, তারা বেঁচে আছেন। আল্লাহ, এটা আল্লাহ পাকেরই ইচ্ছা। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এখন যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমি আসলে ফার্স্ট লাইভে এভাবে আসছি, আমি তো কথা হয়তো খুব গুছিয়ে কথা বলতে পারি নাই। আমার দর্শকদের অনেক ধন্যবাদ। আপনাকে অসম্ভব ধন্যবাদ ইতিহাস। আপনি একটি সাহসের আইকন। আপনি 3 মাস 21 দিন জেল খেটেছেন। আমার সবচেয়ে হৃদয় ভেঙে গেছে যখন আমি শুনেছি আপনার 14 বছরের বাচ্চাটির গায়ে অমানবিক ভাবে হাত তোলা হয়েছে, আঘাত করা হয়েছে। এগুলো অসহনীয়। যাক, সে কথায় এখন আর আমরা ফিরে না যাই। আমাদের লাইভ একেবারেই শেষ, আমাদের কাছে আর 1 মিনিট মাত্র সময় আছে। আমি খুবই অল্প পরিসরে মতিন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে মতিন ভাই, ভবিষ্যতে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আবারও পুনর্বার ফিরে আসে, আমরা সকলের কাছে জানতে চাইছি না, আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি এখন যেভাবে করে আসলে তৃণমূলের পাশে, আপনার সামর্থ্য, আপনার শক্তি অনুযায়ী যতটুকু পাশে আছেন, আপনি এভাবেই তাদের পাশে থাকবেন কিনা এবং তাদের জন্য করবেন কিনা, এবং আমরা একটি গণতান্ত্রিক চর্চা সম্পন্ন আওয়ামী লীগ ভবিষ্যতে দেখতে পাবো কিনা, মতিন ভাই? জি, আমি আশা করি
জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আবার আসলে আওয়ামী লীগের কিছু জিনিস ভুল আছে, যে বিষয়টা আমরা দূর থেকে কিছু করার সুযোগ ছিল না। আশা করি আমরা ভবিষ্যতে যদি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসে, যারা তৃণমূলের, যারা অরিজিনাল আওয়ামী লীগের জন্য নিবেদিত, প্রাণ দিয়ে, মন দিয়ে, নিজের জীবন দিয়ে দলকে ভালোবাসে, জননেত্রী শেখ হাসিনা আবার আসলে তাদেরকে মূল্যায়ন করবে। তবে আমরা কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না। আমি যতদিন বেঁচে থাকি ততদিন জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য কাজ করে যাব। আমার যতটুক সমর্থন আছে, আমি যতটুক আমার দেহে প্রাণ আছে, আমার যতটুক শক্তি আছে, ততটুক শক্তি দিয়ে আমি আওয়ামী লীগের জন্য কাজ করে যাব মৃত্যুর আগ পর্যন্ত। যদি কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসে বা দেশে আসে, আপনাদের মতো মানুষকে যেন জননেত্রী শেখ হাসিনা মূল্যায়ন করে। এবং আমার কথা বলতে চাই না, আমি যদি কোনো কিছু করে থাকি, ভালো কাজ করে থাকি, আল্লাহ যদি কোনো সময় পয়সালা কোনো কিছু কোনো কোথাও জায়গা রাখে, আসবো। যদি জননেত্রী শেখ হাসিনার ছায়া থাকে, আর যদি নাও পাই কোনো অসুবিধা নাই। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে বাংলাদেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, দেশের মানুষ শান্তিতে থাকবো। এই জন্য আমরা আওয়ামী লীগ করি। আর জননেত্রী শেখ হাসিনা আরেকটা কথা বলি, আইসিটি মামলা যে একটা করছে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, অবৈধ প্রহসনী, এই মামলা জননেত্রী শেখ হাসিনার আজকে না গতদিন বোধহয়, না জানি আজকে একটা প্রোগ্রামে দেখলাম ওরা লাইভ ভিডিও করছে জননেত্রী শেখ হাসিনার মামলার রায় দেওয়ার জন্য, বা জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশে ফেঁচ হওয়ার জন্য। জননেত্রী শেখ হাসিনা এই মামলায় ফেঁচ হবে ইনশাল্লাহ, আমরা আশা করি, আশাবাদী। এবং বাংলাদেশের এই আইসিটি প্রহসনী মামলা, মিথ্যা মামলায় জননেত্রী শেখ হাসিনার কিছু করতে পারবে না। আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী আছি, জননেত্রী শেখ হাসিনার একটা পশম ধরার সাহস পাবে না রাজাকারের। আজকে যে রাজাকাররা যে বিচারের সাব্যস্ত নিয়েছে, আমরা বেঁচে থাকতে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাদের বিচার করাবো আমরা ইনশাল্লাহ। আমরা আশাবাদী জননেত্রী শেখ হাসিনা আসবে এবং তৃণমূলের নেতা কর্মীদের, সৎ রাজনীতিবিদ, সচ্ছল যোগ্য ব্যক্তিদেরকে শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে মূল্যায়ন করবে, এই আশা আমার, নেত্রীর ওপর এই বিশ্বাস আমার আছে ইনশাল্লাহ। ধন্যবাদ মতিন ভাইকে, ধন্যবাদ আমাদের প্রিয় ইতিআপাকে। দুজনার কথা থেকে একটি জিনিস আমরা সুস্পষ্টভাবে বুঝলাম যে আসলে দুর্দিনে বোঝা যায় কে সত্যকারের প্রেমিক, কে সত্যকারের ভাই, কে সত্যকারের ভালোবাসার মানুষ। কারণ দুর্দিনের সাথে সত্যকারের বন্ধুকে বোঝা যায়। দুর্দিন যেমন একটি অভিশাপ, তেমনি আশীর্বাদও বটে। কারণ দুর্দিন দিয়ে আসলে আমরা জীবনের প্রকৃত খাঁটি মানুষগুলোকে বুঝতে পারি। সেরকম ভাবেই হয়তো আওয়ামী লীগ এই মুহূর্তে যাদেরকে পাশে পেয়েছে, আওয়ামী লীগের জন্য জীবন ঝুঁকি নিয়ে কিংবা যার যা সামর্থ্য আছে সেই নিয়ে তারা যারা পাশে দাঁড়িয়েছেন, আওয়ামী লীগ এই মুহূর্তে আসলে কিছু সত্যকার কর্মী, নেতা এবং যোদ্ধা পাচ্ছেন। এবং আহ অন্যান্য জনগণের সঙ্গে আসলে তাদের হয়ে আমি কথাটা জানাচ্ছি যে আমার প্রত্যাশা আওয়ামী লীগ এই মানুষগুলোকে মনে রাখবেন। তাতে আসলে দেশেরই মঙ্গল। তবে এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, এটা শুধু আসলে আওয়ামী লীগের উপরের আঘাত বলে আর কিন্তু আখ্যায়িত নেই। পুরো বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে একটি আঘাত। আমরা বন্দর নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমরা করিডোরের নাম করে আসলে দেশ বিক্রির ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। দেশটা আমার, দেশটা আপনার। এই দেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের, শুধু আওয়ামী লীগের নয়। তো এটা আসলে এখন আর শুধু আওয়ামী লীগের উপরে আঘাতের বিষয় নয়, পুরো বাংলাদেশের। তো যারা আমরা বাংলাদেশী, এদেশের জনগণ, এই দেশ আমার, আমার অধিকার আমরা রক্ষা করব। তা আপনারা সকলে মিলে যদি সম্মিলিত হন, আমার মনে হয় না কোনো ডিকটেট কোনো কিছু আসলে আমাদেরকে ঢুকতে পারে। কারণ আমাদের ইতিহাস আছে 1971 সালের 25শে মার্চ নিরস্ত্র জনগণের উপরে পাকি সেনাবাহিনী আক্রমণ করেছিল। আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু একটি ডাক দিয়েছিলেন, যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে। নিরস্ত্র জাতি বাংলাদেশী আমরা,
এই দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। আমাদের সেই ইতিহাস রয়েছে, আমরা আবারও পারবো। সুতরাং কোনো জঙ্গিবাদকে প্রশ্রয় দিবেন না, আপনারা এর প্রতিরোধ গড়ে তুলুন এবং আমাদের লাইভ নিয়মিত দেখবার জন্য আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমরা আপনাদের কথা বলি, আপনাদের কথাগুলোই আসলে তুলে ধরবার চেষ্টা করি। তাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সবাই মিলে চলুন বৃদ্ধি হই, যেন আসলে আমরা দেশের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ মতিন ভাইকে, ধন্যবাদ ইতি আপাকে। আশা করি আপনাদেরকে আবারও আমরা পাবো আমাদের লাইভে কখনো। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে ধন্যবাদ দীপান্বিতা আপা এবং নুরি মোহাম্মদিয়া ইতি আপাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।